বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। Herzlich willkommen in unserem Deutschkurs। স্বাগতম জানাচ্ছি সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আমাদের জার্মান ফ্রম বেঙ্গলি গ্রুপের A1 ব্যাচের আরও নতুন একটি ক্লাসে। ইতিপূর্বে আপনাদের সাথে বেশ কয়েকটি ক্লাস সম্পূর্ণ করেছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় জার্মান সেন্টেন্স স্ট্রাকচার। ডয়েচরা যেটাকে বলে থাকে জাৎস বাউ। বাউ মিন্স স্ট্রাকচার, জাৎস মিন্স সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার। আজকের ক্লাসটি শুরু করার আগে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করতে চাই। শুরুতেই আমি দুঃখ প্রকাশ করছি যারা অনলাইনে আমাদেরকে ফলো করেন তাদের কাছে। শারীরিক অসুস্থতার কারণে আমি বেশ কিছুদিন যাবৎ ক্লাস নিতে পারছিলাম না, যার কারণে আপনাদের চতুর্থ ক্লাসটি পেতে একটু দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। আপনারা যারা আমাদেরকে ফলো করে থাকেন তারা চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। সেখানে থাকলে আপনারা টুকটাক ম্যাটেরিয়ালস সহ যেসব বইগুলো থেকে আমরা পড়িয়ে থাকি সেই বইগুলো পেয়ে যাবেন। আরও অন্যান্য পরামর্শ বা আলোচনা সেখানে আমি কিংবা অন্যান্য সদস্য যারা আছে তাদের সাথে করতে পারবেন। তো কথা লম্বা না করে আমি ক্লাসের দিকে ফিরে যাব। আমাদের ক্লাসের টপিক হচ্ছে জার্মান সেন্টেন্স স্ট্রাকচার। আজকের ক্লাসটি পূর্বের ক্লাসগুলো থেকে সংক্ষিপ্ত হবে। এই ক্লাসটির পরে যেই ক্লাসগুলো আপনারা পাবেন সেখানে আপনাদের জন্য অনেক স্পেশাল কিছু অপেক্ষা করতেছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ক্লাসের পর যেই দুটি ক্লাস থাকবে, একটি ক্লাস হচ্ছে ইরেগুলার ভার্ব কনজুগেশন, অন্যটি হচ্ছে আর্টিকেল। এই ক্লাসগুলো আমি গ্যারান্টি সহকারে বলতে পারি বাংলাদেশে এত প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস বাংলাদেশ থেকে কেউ ইউটিউবে বিনামূল্যে দেয়নি। আজকের ক্লাসটি সেন্টেন্স স্ট্রাকচারের ক্লাস হলেও এখানে আমরা মূলত যেটি দেখতে পাবো সেটি হচ্ছে ভার্ব কনজুগেশন। জার্মানরা কিভাবে ভার্ব কনজুগেশন করে সেন্টেন্স তৈরি করে থাকে সেটি দেখব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। শুরুতে যেটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেন্টেন্স স্ট্রাকচার অথবা জাৎসবাউ। জাৎসবাউ এটা হচ্ছে ডয়েচে, এটার মিন্স সেন্টেন্স স্ট্রাকচার। ওকে, এখন জার্মানদের কত ধরনের সেন্টেন্স হয়? সাধারণত ওরা এই 4 ধরনের সেন্টেন্স তৈরি করে থাকে, বা A1-এ আমরা এই 4 ধরনের সেন্টেন্স দেখে থাকব। শুরুতে যেটি আছে সেটি হচ্ছে আউসজাগেসাৎস, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। তার পরবর্তীতে আছে বেফ্রাগে, অর্থাৎ ডব্লিউএইচ কোশ্চেন, যেটাকে ডয়েচরা বলে থাকে বেফ্রাগে। ডব্লিউ মিন্স বে, যার কারণে এখানে হচ্ছে বেফ্রাগে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ এগুলো করে থাকে। তারপরে যেটি আছে সেটি হচ্ছে ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ ইয়ানাইন ফ্রাগে। ঠিক আছে, হাবোধক নাবোধক প্রশ্ন। আজকের ক্লাসে শিখব আমরা আউস জাগেজাৎস,
অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে আমরা মূলত সাবজেক্ট অনুযায়ী ভার্ব কিভাবে কনজুগেট হচ্ছে সেটা শিখব। যখন আমরা অ্যাকর্ডিং টু সাবজেক্ট ভার্ব কনজুগেট করতে পারবো, তখন আমরা যত বেশি ভোকাবুলারি জানবো বা শিখবো, সে তত বেশি সেন্টেন্স তৈরি করতে পারবো বা তত দ্রুত সেন্টেন্স তৈরি করতে পারবো। এর পরবর্তী ক্লাসে, অর্থাৎ খুবই দ্রুত, হয়তো 2 থেকে 3টি ক্লাসের পর আমরা বেফ্রাগে যেটি আছে, বেফ্রাগে এবং হচ্ছে নাইন ফ্রাগে, অর্থাৎ ডব্লিউএইচ কোশ্চেন এবং ইয়েস নো কোশ্চেন একই ক্লাসে দেখব। ইম্পারেটিভ সেন্টেন্স যেটা আছে সেটা আমরা মোটামুটি 10 থেকে 15টি ক্লাস শেষ হওয়ার পর পেয়ে যাব আশা করি। আউটসাইডার শেখার জন্য, অর্থাৎ সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে সাবজেক্ট। এখন সাবজেক্ট কোন ধরনের হয় বা সাবজেক্ট কি? জার্মান ভাষায় সাবজেক্ট সাধারণত নমিনেটিভ প্রোনোমেনগুলো হয়ে থাকে। মানে আমাদেরকে সাবজেক্টের জন্য অবশ্যই নমিনেটিভ প্রোনোমেন জানতে হবে, যেহেতু নমিনেটিভ প্রোনোমেনগুলো সাবজেক্ট হিসাবে বসে থাকে। আমি প্রথম ক্লাসে আপনাদেরকে নমিনেটিভ প্রোনোমেন ক্লাসটার শেষের দিকে পিডিএফ এর ভিতরে দেখিয়েছিলাম এবং সেখান থেকে প্র্যাকটিস করিয়েছি। আপনাদের দ্বারা যতটুকু মনে পড়ে, সম্ভবত আপনাদের মাধ্যমে প্রনাউন্সিয়েশনগুলো শুনেছিলাম এবং আপনাদেরকে আমি বলেছিলাম যত দ্রুত সম্ভব এই নমিনেটিভ প্রোনোমেনটাকে মুখস্থ করে নিতে। আজকের ক্লাস থেকে আমাদের অবশ্যই নমিনেটিভ প্রোনোমেন দরকার হবে। আমি আশা করি আপনারা সবাই এটাকে মুখস্থ করে নিয়েছেন ইতিমধ্যে। ওকে, তাহলে আমি এখন সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এখন বাক্য গঠনের নিয়মটি কি? বাক্য গঠনের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ শুরুতে সাবজেক্ট যে কর্তা সে বসবে। এখন কর্তা কি? কর্তা হচ্ছে যে করে, ওকে। তারপরে হচ্ছে ভার্ব, ভার্ব মিন্স ক্রিয়া। এখন ক্রিয়া হচ্ছে যেটি সংগঠিত হয়। আর তার পরবর্তীতে যেটি আছে সেটি হচ্ছে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে ক্রিয়া যাকে কেন্দ্র করে কাজ করে বা যার জন্য কাজ করে, সেটি হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা শুরুতে যে নিয়মটি দেখতেছি সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তার পরবর্তীতে আমরা যেটি দেখব সেটি হচ্ছে অবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। এখন এটা হচ্ছে আউসজাগেসাৎস যেটা আছে জার্মান সেন্টেন্স স্ট্রাকচারে, সেখানে হচ্ছে এই দুইটা নিয়মই সেন্টেন্স তৈরি করা যায়। প্রথমটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ ভার্ব সেকেন্ড পজিশনে আছে। তারপরেরটা হচ্ছে অবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, অর্থাৎ এখানেও ভার্ব সেকেন্ড পজিশনেই অবস্থান করতেছে। পরিবর্তিত কি দেখতে পাচ্ছি আমরা? পরিবর্তন হচ্ছে শুধু সাবজেক্ট আর অবজেক্টের জায়গা। ঠিক আছে, এখানে আমরা যদি উদাহরণ দেখি তাহলে শুরুতে দেখতে পাবো ইস এসে রাইস, অর্থাৎ আমি ভাত খাই। ইস সাবজেক্ট, এসে যেটা হচ্ছে খাওয়া, সেই এসএন থেকে হচ্ছে এসে আসছে এখানে অ্যাকর্ডিং টু সাবজেক্ট কনজুগেট হয়ে, যার কারণে হচ্ছে এসএন থেকে এসে হচ্ছে। তাহলে এসএনটা কি? ক্রিয়া। তাহলে আমি ভাত খাই, খাই কি? খাই যেই শব্দটা আছে সেটি হচ্ছে ক্রিয়া। আর রাইস অর্থ ভাত, তাহলে আমি ভাত খাই, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তারপরে যেটি আছে সেটি হচ্ছে অবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। তাহলে এটি যদি আমরা খেয়াল করি তাহলে দেখব নাক হাউজে ফারে ইস। নাক হাউজে হচ্ছে, নাক মিন্স দিকে, হাউস অর্থ বাড়ি। নাক হাউজে অর্থাৎ বাড়ির দিকে, ফারে অর্থ ড্রাইভ করা, ফারেন থেকে ফারে আসছে মানে হচ্ছে যাওয়া।
ইস মানে আমি বাড়ির দিকে যাই বা বাড়ির দিকে যাই আমি, এরকম ভাবে হয়ে থাকে। ঠিক আছে, এখন আমরা নিচে এর বিস্তারিত আলোচনা দেখব এবং আমরা কিছু প্র্যাকটিস করব। ঠিক আছে, আমাদের সর্বপ্রথম যেটা জানা উচিত সেটা হচ্ছে বাক্য তৈরির জন্য আমাদেরকে সর্বপ্রথম ভার্ব কনজুগেশন শিখতে হবে। এখন ভার্ব কনজুগেশন কিভাবে হয়? ভার্ব কনজুগেশন সাবজেক্ট অনুযায়ী করতে হয়। যদি সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব কনজুগেশন করতে না পারি, তাহলে জার্মান ভাষায় সঠিকভাবে সেন্টেন্স তৈরি করা কোনোভাবেই সম্ভব নয়। কারণ প্রত্যেকটা প্রোনোমেনের জন্য, মানে প্রত্যেকটা সাবজেক্টিভ কেজে হচ্ছে ভার্বটা আলাদা আলাদাভাবে কনজুগেট হয়। ঠিক আছে, তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে সাধারণত নমিনাটিভ প্রোনোমেন। এখন নমিনাটিভ প্রোনোমেন যেটা আছে সেটা হচ্ছে আপনাদেরকে প্রথম ক্লাসে আমি পড়তে দিয়েছিলাম এবং বলেছিলাম আপনারা যেন অবশ্যই নমিনাটিভ প্রোনোমেন গুলো মুখস্থ করে নেন। আশা করি অবশ্যই আপনারা এটা করে রেখেছেন। জি, আয়েশা আপু আছেন? জি ভাইয়া। জি আপু, একটু নমিনাটিভ প্রোনোমেন গুলো শোনাবেন বিটে? আচ্ছা, চেষ্টা করতেছি ভাইয়া, না হলে বলে দিন। ওকে, কাইন্ড প্রবলেম। ইশ, ডু, এয়ার, জি, এস, বিয়ার, তারপরে কি ভাইয়া? ইয়া, ইয়া, জি, জি। ইয়া হচ্ছে ইস। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে হচ্ছে ইস অর্থ আমি, ডু অর্থ তুমি। ইস হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, ডু হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার। এয়া হচ্ছে সে পুরুষবাচক, মানে থার্ড পারসন সিঙ্গুলার। জি অর্থ সি, মানে সে স্ত্রীবাচক যেটা। ঠিক আছে, এয়া মানে হি, ডু মানে জি মানে সে। এখন এজ, এজ হচ্ছে আমরা ইংলিশে যেটা শিখেছি ইট, ইহা বস্তুবাচক। বিয়া, বিয়া অর্থ হচ্ছে আমরা, মানে ফার্স্ট পারসন প্লুরাল। ইয়া, ইয়া অর্থ তোমরা সেকেন্ড পারসন প্লুরাল। তারপরে যেটা আছে সেটা হচ্ছে জি, আপনি অথবা আপনারা, এটা হচ্ছে সম্মানী ব্যক্তিরা, সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই বোঝানো হয় এটা দ্বারা। আর যে ছোট হাতের যে যেটা আছে সেটা হচ্ছে দে অর্থ তারা, মানে থার্ড পারসন প্লুরাল। তাহলে আমরা কি দেখতে পেলাম এখানে? নমিনাটিভ প্রোনোমেন ইস অর্থ আমি ফার্স্ট পারসন সিঙ্গুলার, ডু অর্থ তুমি সেকেন্ড পারসন সিঙ্গুলার, এয়া অর্থ সে থার্ড পারসন সিঙ্গুলার, মানে হচ্ছে পুরুষবাচক হি, যেটাকে ইংলিশে শিখেছি। জি, জি অর্থ সে, কিন্তু এটা হচ্ছে স্ত্রীবাচক সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, যেটাকে আমরা ইংলিশে শিখেছি সি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে এজ, এজ অর্থ ইট, ইহা থার্ড পারসন সিঙ্গুলার। তারপরে বিয়া আমরা, ফার্স্ট পারসন প্লুরাল। ইয়া তোমরা, সেকেন্ড পারসন প্লুরাল। জি, এই জি অর্থ হচ্ছে আপনি অথবা আপনারা, সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই বোঝায়। এটা সেকেন্ড পারসন সিঙ্গুলার এন্ড প্লুরাল, তবে সম্মানী ব্যক্তিদের ক্ষেত্রে, মানে ফর্মালি ইউজ করা হয় এটা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে জি, ছোট হাতের এই জিটা হচ্ছে দে, তারা। ঠিক আছে, তাহলে আমরা এই দেখলাম নমিনাটিভ প্রোনোমেন। ইতিমধ্যে আপনাদেরকে এটা পড়ানো হয়েছে এবং আপনারা মুখস্থ করে নিয়েছেন, ফিল এন্ড দান। ওকে, তাহলে যেখানে আমরা ছিলাম নমিনাটিভ প্রোনোমেন অনুযায়ী সাধারণত ভার্ব কনজুগেশন করা হয়। ওকে, যে কোনো ব্যক্তি বা বস্তুর নামকে থার্ড পারসন সিঙ্গুলার ধরা হয়, মানে যে কোনো নাম বা হচ্ছে যে কোনো নাম, সেটা ব্যক্তির হোক আর বস্তুর হোক, সেটা যদি সিঙ্গেল নাম হয় সেটাকে থার্ড পারসন সিঙ্গুলার ধরা হয়। যেমন হচ্ছে রফিক, করিম, আপনি ধরতে পারেন ঢাকা, বার্লিন, যেটা কি ধরেন না কেন আপনি, এইগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তারপরে দুই বা ততোধিক ব্যক্তির নাম একত্রে বা দুই বা ততোধিক বস্তুর নাম একত্রে থাকলে সেটাকে প্লুরাল ধরা হয়। ঠিক আছে, তাহলে এই নমিনাটিভ প্রোনোমেন অথবা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর নাম থাকলে অথবা দুই বা ততোধিক থাকলে সেটাকে প্লুরাল ধরে আমরা এভাবে ভার্ব কনজুগেশন করতে পারি। শুরুতে আপনাদের জন্য আমি কিছু ভার্ব রেখেছি এখানে। ভার্বগুলো হচ্ছে শুরুতে যেটা আছে এসেন অর্থ খাওয়া, টু ইট। তারপরে যেটা আছে
গেহেন অর্থ যাওয়া, টু গো। তারপরে যেটা আছে কমেন অর্থ আসা, টু কাম। তারপরে যেটা আছে lernen অর্থ শেখা, টু লার্ন। তারপরে যেটা আছে arbeiten অর্থ কাজ করা, টু ওয়ার্ক। তারপরে যেটা আছে reisen অর্থ ভ্রমণ করা, টু ট্রাভেল। তারপরে যেটা আছে expression অর্থ কথা বলা, টু স্পিক। ওকে। তারপরে যেটা আছে spielen অর্থ খেলা করা, যেটাকে ইংলিশে বলা হয় টু প্লে। তারপরে যেটা আছে লেজেন, লেজেন অর্থ পড়া, টু রিড। তাহলে আমাদেরকে যেটা করতে হবে শুরুতে হচ্ছে ভার্বগুলো শিখতে হবে প্লাস ওয়ার্ড মিনিং শিখতে হবে, তাহলেই আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো এবং একই সাথে সেন্টেন্স স্ট্রাকচারটাকেও আয়ত্তে রাখতে হবে। তারপরে আমরা যদি এগুলাকে দিয়ে এখন এই ভার্বগুলো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি তাহলে কি হবে? যদি আমি বলি ইস এসেন অর্থ আমি খাওয়া, আই ইট, ইস গেহেন আমি যাওয়া, ইস কমেন আমি আসা। এটার একটা কারণ আছে, কারণটা হচ্ছে আমরা দেখেছি এসেন শব্দের অর্থ খাওয়া। এখন আমরা তো বলি না যে আমি খাওয়া, বলি আপু এটা আমরা? না ভাই, আমরা তো বলি আমি খাই। হ্যাঁ, আমি খাই। তাহলে এখানে যদি আমি বলি ইস এসেন তাহলে হয়ে যাচ্ছে কি আমি খাওয়া, ইস গেহেন আমি যাওয়া, ইস কমেন আমি আসা, ইস lernen আমি শিখা, ইস arbeiten আমি কাজ করা। এইভাবে আমরা কখনোই বলি না যে আমি ভ্রমণ করা, আমি কথা বলা, আমি খেলা করা। এটা কখনোই আমরা বলি না। আমরা বলি কি আমি খাই, ইস এসেন আমি খাই, এরকম হইতে হবে আমাদের, তাই না? তাহলে অবশ্যই আমাদের হচ্ছে আবার এটাও মনে রাখতে হবে যে আমরা বলি না তুমি খাওয়া, আমরা বলি আমি খাই আর তুমি খাও। খাই আর খাও এই দুইটার ভিতরে অবশ্যই খাও। পার্থক্য আছে, তাই না? তাহলে আমাদেরকে যখন বলতেছি আমি খাই তখন অবশ্যই বলতে হবে যে ইস এসে মানে হচ্ছে আমি খাই। এই যে যেই এনটা দেখতেছেন এই এনটা উঠে যাবে। ইস গে হে আমি যাই, যখন আমি যাই বানাতে যাব তখন এই গে হেনের এনটা উঠিয়ে নিতে হবে। এই যে নিচে এটা আছে দেখেন, এইখানে লেখা আছে ইস এসে মানে হচ্ছে কি আমি খাই, আই ইট। এরকমই তো হওয়ার কথা নাকি এখানকার মতো হবে যে ইস এসেন আমি খাওয়া? এটা হবে? না ভাই, তাহলে তো হবেই না হবে সেন্টেন্স, না, হ্যাঁ। অর্থই তাহলে হবে না। আমাদের কি করতে হবে? অ্যাকর্ডিং টু সাবজেক্ট ভার্বকে কনজুগেশন করতে হবে অবশ্যই, ঠিক আছে? তাহলে এখানে দেখেন ইস এসে সুন্দরভাবে হচ্ছে আমি খাই, ইস গে হে আমি যাই, ইস কমে আমি আসি, ইস lernen আমি শিখি, ইস arbeite আমি কাজ করি, ইস reise আমি ভ্রমণ করি, ইস spreche আমি কথা বলি, ইস spiele আমি খেলা করি। তার মানে আমরা যখন ফার্স্ট পারসন সিঙ্গুলার অনুযায়ী ভার্বটাকে কনজুগেট করতেছি তখন আমরা খেয়াল করলাম কি শুধু ভার্বের শেষে এখানে যেই এনটা আছে সেই এনটা এক এক করে প্রত্যেকটা ভার্বের সামনে থেকে উঠে যাচ্ছে, তখনই হচ্ছে কি আমাদের অ্যাকর্ডিং টু সাবজেক্ট কনজুগেট হচ্ছে, ঠিক আছে? তাহলে এটাকে তো জি ভাইয়া। অবশ্যই আমাদের সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন প্লুরাল, দেন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন প্লুরাল, এগুলা দিয়েও করতে হবে, তাই না? তাহলে যদি আমরা অ্যাকর্ডিং টু সাবজেক্ট কনজুগেট করি, ভার্ব কনজুগেশন অ্যাকর্ডিং টু সাবজেক্ট মানে সাবজেক্ট অনুযায়ী যদি আমরা আমরা ভার্বটাকে কনজুগেশন করি তাহলে কি হবে দেখে নিই। যখন বলবো ইস তখন হবে গেহে, গেহেন থেকে গেহে। এখানে ভার্বটা কি ছিল? এই যে আমরা উপরে দেখতে পাবো, এই যে দেখেন তো গেহেন, গেহেন। গেহেন ছিল তাই না? তাহলে ভার্বটা জি। ছিল গেহেন, এখানে হচ্ছে কি এনটা উঠে ইস গেহে, তাই না? গেহেন। হ্যাঁ। তারপরে যেটা আছে দু, দু অর্থ তুমি, তাহলে এখানে হচ্ছে কি দু গেস্ট। গেস্ট কিভাবে হচ্ছে এখন এটা আমাদের দেখতে হবে। দেখেন এইখানে যেই এ এনটা ছিল
গেহেনের গেহেনে যে এ এনটা ছিল, এই এ এনটা উঠে এখানে কি হয়েছে, এ এনটা উঠে এখানে এসটে যুক্ত হয়েছে। ঠিক আছে, এই যে ই আর এন যেটা আছে এই দুইটাই উঠে গেছে এখান থেকে, এই দুইটা উঠে এখানে কি হয়েছে, এসটে যেটা আছে সেটা যুক্ত হয়েছে, যার কারণে হচ্ছে এটা গেহেন থেকে গেস্ট। ঠিক আছে, তার মানে সেকেন্ড পারসন যেটা আছে, সেকেন্ড পারসন সিঙ্গুলার যেটা আছে, সেখানে হচ্ছে আমাদের কি করতে হবে, সব সময় এ এন উঠিয়ে তার সাথে এসটে যুক্ত করতে হবে। এখন কিছু নিয়ম আলাদা আছে, সেটা হচ্ছে আপনাদেরকে আস্তে আস্তে দেখানো হবে। ঠিক আছে, কিছু নিয়ম অবশ্যই আলাদা আছে, সেটা আপনাদেরকে পরবর্তীতে দেখানো হবে। আর তাহলে এখানে ভাইয়া হচ্ছে যদি ডু থাকে তাহলে এ এন টা উঠে এস টে বসবে। হ্যাঁ, ডু থাকলে এ এনটা উঠে এসটে বসবে। ঠিক আছে, তারপরে জি। যদি এ আর জি এস মানে হচ্ছে যেই তিনটা আমাদের থার্ড পারসন সিঙ্গুলার আছে, সে পুরুষবাচক, সে স্ত্রীবাচক, যদি এই তিনটা যদি বসে অথবা ইহা বা এটা, এই তিনটা যদি হয় তখন আমাদেরকে যেটা করতে হবে, এই তিনটার ক্ষেত্রে একই রূল, ওই যে এ এন যেটা আছে সেটা উঠে যাবে, উঠে একটা ঠে যুক্ত হবে এখানে। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপু? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে কি হইতেছে, ফার্স্ট পারসনের বেলায় ফার্স্ট পারসন সিঙ্গুলার যখন আমরা শিখতেছি শুধু এনটা উঠে যাচ্ছে আর এন টা কিছু উঠে না। যাবে। হ্যাঁ, যখন আমরা সেকেন্ড পারসন সিঙ্গুলার শিখতেছি তখন কি এ এন দুইটাই উঠবে, এস টে দুইটা যুক্ত হবে। যুক্ত যখন হবে। যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার শিখতেছি তখন কি হবে, তখন হচ্ছে এ এন উইঠা তিনটা জায়গায় শুধু একটা করে ঠে যুক্ত হবে। ঠিক আছে, ঠিক আছে। এখন এইটার হচ্ছে সাধারণ যে ভার্বগুলো আছে, রেগুলার ভার্ব, এগুলার জন্য এই নিয়মটা, ইরেগুলার ভার্বের জন্য আলাদা নিয়ম রয়েছে। শুধু ডু ফর্ম আর হচ্ছে এআরজি এস ফর্ম, এই দুইটার জন্য আমি ইরেগুলার ভার্ব সম্পর্কিত সম্পূর্ণ ইরেগুলার ভার্বগুলো কিভাবে কনজুগেট হয় সেই সম্পর্কিত একটা ক্লাস নিব আপনাদের, সুতরাং আমি হচ্ছে সেই বিষয়ে এখানে আলোচনা করতেছি না। ঠিক আছে, ওকে ভাই। হ্যাঁ, তার মানে এর বাহিরেও কিছু নিয়ম আছে। ওকে, তবে সেগুলো অনেক বেশি না, খুবই অল্প, এগুলো আমরা মুখস্থের মাধ্যমে চাইলে মনে রাখতে পারবো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, এটা হচ্ছে ভিয়া। যখন ভিয়া আসে তখন হচ্ছে আমরা, তখন হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্ম যেটা আছে গেহেন, আমরা জানি গেহেন থেকে গেহে, গেস্ট, গেট, এই তিনটা হয়েছিল ইতিপূর্বে, কিন্তু বিয়া যখন হচ্ছে প্লুরাল আসতেছে ফার্স্ট পারসন, তখন বিয়ার ক্ষেত্রে এটা গেহেন গেহেনই থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা খাই, আমরা যাই, বিয়া গেহেন মানে হচ্ছে আমরা যাই। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইয়া। এখন ইয়া অর্থ হচ্ছে তোমরা, মানে হচ্ছে সেকেন্ড পারসনের যে প্লুরালটা আছে, সেকেন্ড পারসন হচ্ছে তুমি বা তুই, আর এখানে হচ্ছে তোমরা বা তোরা। ঠিক আছে, তাহলে সেকেন্ড পারসন প্লুরাল যেটা আছে সেটা হচ্ছে ওই ফার্স্ট সেকেন্ডের মতো, সরি থার্ড পারসন সিঙ্গুলারের মতোই হবে, শুধু এনটা উঠবে, একটা ঠে যুক্ত হবে। এটা আবার ইরেগুলার ভার্বের ক্ষেত্রে মনে রাখবেন যে শুধু, আমি ওইটা ওই ক্লাসে দেখাবো, তা সত্ত্বেও এইখানে একটু বলে দিচ্ছি, যেহেতু আপনারা কিছু ইরেগুলার ভার্ব পাবেন যেগুলো আপনাদের কনজুগেট করতে হবে এই ক্লাসের শেষে, মানে হোমওয়ার্ক হিসাবে থাকবে, সেই ক্ষেত্রে বলে দিচ্ছি যে ইরেগুলার ভার্বগুলো শুধু ডু, এজি, এস, এই দুইটা ফর্মের জন্য, মানে থার্ড পারসন সিঙ্গুলার আর সেকেন্ড পারসন সিঙ্গুলার, এই দুইটা ফর্মের জন্য ডিফারেন্ট ভাবে কনজুগেট হয়। আর বাকি সব মানে হচ্ছে যেমন এই যে ইয়ার, তোমরা, সেকেন্ড পারসন প্লুরাল যে ফর্মটা আছে এইটার জন্য সব সময় আলে সাইড মাথায় রাখবেন যে এটা হচ্ছে সব সময় কি হবে, সব সময় এটা এই এনটা উঠে একটা ঠে যুক্ত হবে, আর কোনো কিছু পরিবর্তন হয় না এর। ঠিক আছে, আর ইরেগুলার ভার্বের ক্ষেত্রে সাধারণত এই দুইটাই পরিবর্তন হয়, সেকেন্ড পারসন সিঙ্গুলার আর থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, তারপরে যদি আমরা এগিয়ে যাই, তারপরে যেটা আছে জি, আপনি, মানে হচ্ছে গেহেন সম্মানিত পারসনকে, যেটা দিয়ে আমরা বলি আপনি বা আপনারা, সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই হয়, মানে সম্মানিত ব্যক্তিদেরকে জি দ্বারা সম্বোধন করা হয়। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে জি গেহেন, মানে যেরকম বিয়া গেহেন ছিল আমরা যাই, এরকমই জি গেহেন অর্থ
আপনি যান বা আপনারা যান, ঠিক আছে। তারপরে যেটা আছে জি, এই জিটা ছোট হাতের জি, এটা হচ্ছে প্লুরাল। দে, যেটা ইংরেজিতে আমরা শিখেছি, অর্থ তারা। এই এই জি এর ক্ষেত্রেও হচ্ছে ভার্ব ইনফিনিটিভ ফর্মেই বসবে, মানে জি গেহেন, তারা যায়, ঠিক আছে। এখানে হচ্ছে ভার্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে ভার্ব কনজুগেশনে আমরা কি দেখতে পাচ্ছি? ইসের ক্ষেত্রে শুধু এনটা উঠে যাবে, ডু এর ক্ষেত্রে এ এন উঠে এস টে যুক্ত হবে, এয়াজি এস যে তিনটা আছে তিনটার ক্ষেত্রেই এ এন উঠে ঠে যুক্ত হবে, আর ইয়া যেটা আছে সেটার ক্ষেত্রে এ এন উঠে ঠে যুক্ত হবে। ওকে আপু, এই পর্যন্ত কোনো সমস্যা আছে? না ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ফিলেন দেন। আশা করি যারা ইউটিউবে ক্লাসটা দেখবেন তারাও যদি হচ্ছে বিষয়টাকে মন দিয়ে, অর্থাৎ অন্যমনস্ক না হয়ে যদি বিষয়টা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। ওকে, তারপরে যেটা আছে এটাও হচ্ছে অ্যাকর্ডিং টু সাবজেক্ট কনজুগেট করা হয়েছে, তবে হ্যাঁ, এই ভার্বটা হচ্ছে unregelmäßig werden, ঠিক আছে। unregelmäßig werden মানে ইরেগুলার ভার্ব যেটা আছে, ঠিক আছে। এসএন অর্থ আমরা ইতিপূর্বে জেনেছি, এসএন অর্থ খাওয়া, তবে এই ভার্বটা হচ্ছে রেগুলার ভার্ব না, মানে আমরা ওইখানে যেটা দেখেছি এটা একটু ডিফারেন্ট ভাবে পরিবর্তন হয়ে থাকে, ঠিক আছে। তাহলে দেখি কিভাবে পরিবর্তন হচ্ছে সে। ইসটা হচ্ছে এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার যেটা আছে সেখানে ইস এসে মানে হচ্ছে শুধু এনটাই উঠতেছে। সেকেন্ড পারসন সিঙ্গুলার যেটা আছে সেখানে হচ্ছে সে এসএন থেকে ইস্ট হয়ে যাচ্ছে। এই ইস্ট কেন হচ্ছে? এই যে ই এ যেটা আছে ডয়েচে আমরা ইংলিশের ইটাকে যে এ বলি, এই এ যেটা আছে এটা হচ্ছে এখানে ই হয়ে যাচ্ছে। আর ইতিপূর্বে আমরা জানি যে এন উঠে এসে যুক্ত হয়, কিন্তু দুইটা জায়গায় এটা যুক্ত হয় না, দুইটা বলতে তিনটা জায়গায়। যদি কোনো সেন্টেন্সে এন ওঠার পরে মানে হচ্ছে এন্ডিং এর পূর্বে যদি ডাবল এস, এসেট অথবা সেট, এই তিনটা বর্ণ যদি থাকে তাহলে হচ্ছে আর নতুন করে কোনো এস যুক্ত হয় না, ঠিক আছে। আর ইটা কেন, এটা কেন ই হইছে এখানে, এই বিষয়টা হচ্ছে আমি যখন আপনাদেরকে ইরেগুলার ভার্ব কনজুগেশন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। ওরাও একটা গোত্রে বসবাস করে, যেই গোত্রের সবাই হচ্ছে এইভাবে পরিবর্তন হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আপাতত আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে যে ইস এসে, এটা আপনি ওই আগের স্বাভাবিক নিয়মেই দেখতে পাচ্ছেন। ডু ইস্ট, এজ এস ইস্ট, জি ইস্ট, এজ ইস্ট। এখন দেখেন যে আপনারা যেই ইরেগুলার ভার্বে যেইখানে পরিবর্তন হচ্ছে এই তিনটা জায়গায়, যেটা হচ্ছে এজি এস তিনটা একসাথে হচ্ছে কি, আপু বলেন তো, এই এজি এস তিনটা একসাথে কি, কোন ফর্ম? ইস্ট। হ্যাঁ ইস্ট, কিন্তু এটা হচ্ছে ভার্বের কোন ফর্ম? সাবজেক্টের, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইয়া থার্ড পারসন সিঙ্গুলার এটা, তাই না? এখন এই তিনটা জি। হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ডু, ডু হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার। তাহলে এটা ইরেগুলার ভার্বগুলো পরিবর্তন কোথায় হচ্ছে? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন সিঙ্গুলার আর থার্ড পারসন সিঙ্গুলার, এই দুইটা জায়গায়, ঠিক আছে। এটা আপাতত খেয়াল রাখবেন। পরবর্তী ক্লাসে আমি বেপ্রাগের আগে ইরেগুলার ভার্ব কনজুগেশন নিয়ে একটি ক্লাস নিব আপনাদের, ঠিক আছে। ওকে। ওকে, তারপরে যেটা আছে ভিয়া এসএন, দেখেন আমরা খাই, আমরা খাই হবে এখানে। ওকে, আমরা খাই। ওকে, তারপরে হচ্ছে ইয়া এস্ট, তোমরা খাও। এস্ট, এখানে দেখেন ইস্ট কিন্তু হয় নাই, দেখেন হ্যাঁ রেগুলার, ভাইয়া। হ্যাঁ, যেগুলা রিগেল মেসেজ পেয়ারভেন ছিল ওইখানে হচ্ছে দেখেন ও হচ্ছে এন উঠে থে যুক্ত হয়েছে, যেগুলো উন রিগেল মেসেজ পেয়ার আছে সেইখানেও ও শুধু এন উঠে থেই যুক্ত করছে। আদার্স কিছু আছে এখানে ওদের মতো কিচ্ছু ঘটে নাই। এখানে দেখেন এটা ই হয়েছিল, কিন্তু এখানে এটা এই আছে, বুঝতে পেরেছেন আপু? হ্যাঁ ভাইয়া, ওই যে বলছেন যে হচ্ছে শুধু ডু আর এজ এস ফর্ম যেগুলো আছে ওইখানে হচ্ছে ইরেগুলার ভাবে চেঞ্জ হবে, জি আপু, হ্যাঁ, আর ফিলেন দা, বাকিগুলো ঠিক থাকবে। বাকি সবকিছু ঠিক থাকবে। তার মানে হচ্ছে ইরেগুলার ভার্বটাও আমরা দেখলাম কিভাবে হয়। ইস এসে আমি খাই,
দু ইস্ট তুমি খাও, এস জি এস সে খায় বা এটি খায়, wir essen আমরা খাই, ihr esst ihr esst তোমরা খাও, sie essen আপনি খান বা আপনারা খান, sie essen তারা খায়। ঠিক আছে? তারপরে যেটা আছে কমেন, এটা হচ্ছে কমেন অর্থ ইতিপূর্বে আমরা দেখেছি যে আসা, তার মানে হচ্ছে ich komme আমি আসি, du kommst তুমি আসো, er sie es kommt সে আসে, এটা আসে, বা হচ্ছে ওই যে মহিলা সে যেটা আছে সে আসে, মানে স্ত্রীবাচক যেটা আছে। তারপরে হচ্ছে wir kommen অর্থ হচ্ছে আমরা আসি, ihr kommt তোমরা আসো, sie kommen আপনি আসেন, sie kommen তারা আসে। দেখেন তো আপু এইখানে কোন কোশ্চেন আছে কিনা বা এই পর্যন্ত বুঝেছেন কিনা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে। আর এটা তো যে প্রথমটার মতো কনজুগেশন হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম যেটা দেখেছিলাম গেহেন, সেটাও একটা রেগুলার ভার্ব, কমেন এটাও একটা রেগুলার ভার্ব, এসেন হচ্ছে একটা ইরেগুলার ভার্ব ছিল, যার কারণে এখানে একটু ডিফারেন্ট দেখতে পেয়েছি আমরা। ঠিক আছে? জি। ওকে, তাহলে ইতিমধ্যে আমরা হচ্ছে উদাহরণ দিতে পারি সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে হচ্ছে। উপরে যেটা দেখেছিলাম সেটাই, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যেমন ইস গেহে না খাউজে আমি যাই বাড়ির দিকে, ইস গেহে না খাউজে যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার, এখানে হচ্ছে গে হেন ছিল, এখানে দেখেন এখানে হচ্ছে গে হেন ছিল, এই হ্যানের এনটা উঠে গিয়েছে, এখানে উঠে গে হে হইছে, কারণ ইস আছে। আমরা জানি ফার্স্ট, ইসের কারণে হ্যাঁ আমরা জানি ফার্স্ট পারসন সিঙ্গুলারে কি হয়, শুধু এনটা উঠে যায়। এনটা উঠে যায়। হ্যাঁ, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইস স্পিলে ফুটবল আমি খেলি ফুটবল, এটার ভিতরে দেখেন ইস আছে, যার কারণে হচ্ছে স্পিলে হচ্ছে ফুটবল, মানে ফুটবল, আমি খেলি ফুটবল, স্পিলেন অর্থ খেলা, ইস অর্থ আমি, আর ফুটবল অর্থ ফুটবল, আমি ফুটবল খেলি। ঠিক আছে? বা আমি খেলি ফুটবল। ঠিক আছে? এখন আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের ওই যে সেন্টেন্স স্ট্রাকচার যেটা আছে আউট জাগে যাচ্ছে এর জন্য, সেটা ঠিক আছে কিনা দেখেন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কর্তা ক্রিয়া কর্ম। ঠিক আছে? ওকে। তারপরে সেকেন্ড পারসন সিঙ্গুলারের জন্য সেটা কিভাবে হবে দেখেন তো, এখানে দু স্পেলস ফুটবল তুমি খেলো ফুটবল, তাই তো? হ্যাঁ, কারণ হচ্ছে কি এখানে এখানে, হচ্ছে যে এন উঠে এসছে বসছে হ্যাঁ ডু এখানে এর কারণে। এন যেটা আছে সেটা এন্ডুম এন উঠে এসতে বসছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ফিলেন্দা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে কিভাবে পরিবর্তনগুলো হচ্ছে। দেখেন, যদি স্পিলেন ভার্বটা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি তাহলে ইসের ক্ষেত্রে ক্ষেত্রে কি হচ্ছে, এ এন এর জায়গায় শুধু এ হচ্ছে ইস স্পিলে। ঠিক আছে? তারপরে যেটা হচ্ছে দুয়ের জায়গায় স্পিলেন এর জায়গায় এ এন উঠে এসটে হচ্ছে, যার কারণে স্পিলসড হচ্ছে। ঠিক আছে? এসটে যুক্ত হচ্ছে। আচ্ছা, অ্যাজি এস যেটা আছে সেটার ক্ষেত্রে কি হচ্ছে, সেখানে হচ্ছে স্পিল্ট কে হচ্ছে, যুক্ত মানে হচ্ছে। এ এনটা উঠে থে যুক্ত হচ্ছে। ঠিক আছে? বিয়ার জায়গায় কি হচ্ছে, ভার্বের ইনফিনিটিভ ফর্ম যেটা আছে সেটাই হচ্ছে এ এন এর জায়গায় এ এনই বসছে। ইয়া যেটা আছে সেকেন্ড পারসন প্লুরাল, এটার জায়গায় কি হচ্ছে, ওই যে এ এন উঠে থে যুক্ত হচ্ছে, উঠে কে যুক্ত হচ্ছে। স্পেল্ট। তারপরে জি যে মানে হচ্ছে যেই যেটা দ্বারা আম, সম্মানিত ব্যক্তিদের ফর্মাল সেকেন্ড পারসন প্লুরাল এবং সিঙ্গুলার বোঝায় সেই জি, এবং আরেকটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল জি। এই দুইটা জি এর ক্ষেত্রেই কি হয়, ইনফিনিটিভ ফর্ম থাকে, ইতিপূর্বে আমরা দেখেছি। এই যে এখানে আপনারা দেখতে পারবেন জি কমেন দুইটাতেই হচ্ছে ইনফিনিটিভ ফর্ম বসে। ঠিক আছে আপু? ইয়ারফোনে মনে হয় একটু সমস্যা আছে, একটু সাউন্ড আসতেছে। আচ্ছা, এটা কোনো মেজর প্রবলেম না, তারপরে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে তাহলে আমরা মেইন চেঞ্জ কি দেখতেছি এখানে, ইসের ক্ষেত্রে এ, দুয়ের ক্ষেত্রে এস থে, এজি এস এর ক্ষেত্রে থে, আর বিয়ার ক্ষেত্রে এ এন মানে হচ্ছে ইনফিনিটিভ ফর্ম যেটা আছে সেটাই থাকে, ইয়ার ক্ষেত্রে থে মানে যেটা হচ্ছে সেকেন্ড পারসন প্লুরাল, বিয়াটা হচ্ছে বারবার বলতেছি ফার্স্ট পারসন প্লুরাল, আর যেটা হচ্ছে সম্মানী মানে ফর্মাল এবং হচ্ছে
থার্ড পারসন প্লুরাল, এই জি যেটা আছে সেটা হচ্ছে ইনফিনিটিভ ফর্মে বসে এএম এ থাকে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার আপু? জি ভাইয়া, তাহলে হচ্ছে আমরা রেগুলার ভার্ব যেগুলো আছে ওগুলো আর কি এই অনুযায়ী কানেকশন করব। হ্যাঁ, রেগুলার ভার্বগুলো আমরা এই যেই সিস্টেমটা দেখিয়েছি এই সিস্টেমই হচ্ছে আমরা কনজুগেট করব। আর ইরেগুলার ভার্ব যেগুলো আছে unregelmäßig Verben, এগুলো হচ্ছে আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখিয়ে দেব। ঠিক আছে, এইখানে যদি আমরা ঠিক সেটা আছে। নিয়ে আসতে যাই তাহলে ক্লাসটা অনেক বড় হবে, আবার একই দিনে দুইটা নিয়ম দুইটা পড়া একই সাথে ধরে রাখা আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়াবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এরপরে কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স বা হচ্ছে আমরা যে সেন্টেন্স স্ট্রাকচার দেখলাম, ভার্বগুলো কিভাবে কনজুগেশন হচ্ছে সেটা দেখলাম। এগুলো দেখার পরে আমাদের নিশ্চয়ই উচিত কিছু সেন্টেন্সও দেখা, যাতে করে আমরা বুঝতে পারি। যেমন এইখানে আছে ইস বনে ইন ঢাকা। এখন ঢাকা অর্থ সবাই জানেন, আমাদের ঢাকার শহর। ইন কেন এসেছে এটা আমরা প্রিপজিশন যেটা আছে জার্মানিরা বলে প্রেপোজিশনের এই ক্লাসে দেখে নিব। ঠিক আছে, এনশোল্ডিগং। তাহলে ইস বনে ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। ইস কমে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। দেখেন, ইস বনে মানে বনেন থেকে বনে, ইস কমে মানে কমেন থেকে কমে। ঠিক আছে, আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। ইস স্প্রেশে বেঙ্গলিশ অন ইংলিশ মানে হচ্ছে স্প্রেশন অর্থ কথা বলা, তার মানে ইস এর কারণে এনটা শুধু বাদ হয়েছে এখান থেকে। হচ্ছে কি ইস স্প্রেশে আমি কথা বলি, বেঙ্গলিশ und ইংলিশ মানে বাংলা এবং ইংলিশে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইস স্প্রেশে ein bisschen Deutsch। এখন ডয়েচ অর্থ জার্মান, ইতিপূর্বে আমরা সবাই জানি এটা। আর bisschen শব্দের অর্থ অল্প। ঠিক আছে, মানে একটু আধটু যেটা বলি আমরা বাংলায়। তার মানে কি ইস স্প্রাকে ein bisschen Deutsch, আমি হচ্ছে টুকটাক ডয়েচে কথা বলতে পারি। যেমনটা হচ্ছে আপনাদেরকে আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে গুটেন টাগ, গুটেন মর্গেন, গুটেন আবেন্ড, এইগুলো গুটেন নাক্ট। তারপরে হচ্ছে আমার নাম কিভাবে জিজ্ঞাসা, কারো নাম কিভাবে জিজ্ঞাসা করব, আপনি কেমন আছেন এগুলো কিভাবে জিজ্ঞাসা করব। zum Beispiel wie heißen Sie, আপনার নাম কি। wie ist Ihr Name, আপনাকে কি নামে ডাকা হয় বা আপনার নাম কি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে wie geht es Ihnen, আপনি কেমন আছেন, বা wie geht's কি অবস্থা, কেমন চলে। এগুলো ইতিপূর্বে আমরা শিখেছি। সুতরাং কি ich spreche ein bisschen Deutsch, আমি অল্প অল্প অল্পটুকু কি ডয়েচে কথা বলতে পারি। তারপরে ich ভাইয়া, bin, জি আপু। তাহলে কি হচ্ছে মানে বেশিরভাগ ভার্বের শেষে কি এন থাকে? হ্যাঁ, ম্যাক্সিমাম ভার্বের শেষেই হচ্ছে এন থাকে। ম্যাক্সিমাম বলতে কি এখানে আপনি 99% ভার্বের শেষেই এন থাকে, যার কারণে হচ্ছে আমি এটাকে নিয়ে আলাদাভাবে কথা বলি নাই। কিছু ভার্ব আছে যেগুলো আমরা এ ওয়ান এর শেষের দিকে হয়তো দুই একটা পাইতে পারি, এ টু তে গিয়ে হচ্ছে আমরা পাবো। কিছু ভার্ব যেগুলো হচ্ছে শুধু এন থাকে লাস্টে। ঠিক আছে, ওইগুলোর তাহলে আর কি পরিমাণ, কনজুগেট করে একটু সহজ হবে। হ্যাঁ ওইগুলোর পরিমাণ খুবই কম। যদি ওইটা যদি হচ্ছে বেশি থাকতো পরিমাণে, তাহলে অবশ্যই আমি সেটা নিয়ে আলোচনা করতাম। ঠিক আছে, আপনি এক কথায় ধরতে পারেন যে প্রতিটা ভার্বের শেষেই এন থাকে। ঠিক আছে, দুই একটা ভার্ব যেগুলো আছে আলাদা, ওইগুলো হচ্ছে আমরা দেখতে দেখতে শিখে নেব। যেমন আপনাদের প্র্যাকটিসের জন্য যে ভার্বগুলো রেখেছি সেইখানেই আছে, ওইটার সময় আমি দেখিয়ে দেব। ওইখানে একটা আছে যেটা হচ্ছে টোন, অর্থ করা। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। ওকে, ওইখানে আমি এটা দেখিয়ে দেবো, কাইন্ড প্রবলেম। ওকে, তারপরে হচ্ছে কি ইস বিন স্টুডেন্ট, এটা হচ্ছে জাইন ভার্ব থেকে এসেছে। ঠিক আছে, এটা হচ্ছে জাইন ভার্ব, যখন কনজুগেশন হাবেন ভার্ব এবং জাইন ভার্বের ক্লাস যখন নিব তখন এটা বুঝতে পারবেন। ওকে, তারপরে ইস বিন লেডিস, আমি হই সিঙ্গেল। তারপরে ইস বিন verheiratet, আমি হই বিবাহিত। ইস বিন 23 ইয়ারে আল্ট, আমার বয়স 23 বছর। মানে হচ্ছে কি জাইন ভার্বটা হচ্ছে এইভাবেই কনজুগেট হয়ে থাকে যে ইসের ক্ষেত্রে বিন, দুয়ের ক্ষেত্রে বিস্ট, এস এর ক্ষেত্রে ইস্ট, ভিয়ার ক্ষেত্রে জিন্ট, ইয়ার ক্ষেত্রে জাইট, আর আপনার যেটা হচ্ছে লাস্টে ওই দুইটার ক্ষেত্রে জিন সেন্ট। ঠিক আছে, ওইগুলো যায় না, সাবমেনে দেখিয়ে দেওয়া হবে।
ইস রাইজে জ্ঞান, জ্ঞান অর্থ পছন্দ করা, ইস রাইজেন অর্থ ভ্রমণ, ইস রাইজে মানে আমি ভ্রমণ করতে জ্ঞান পছন্দ করি, ঠিক আছে, ইস রাইজে জ্ঞান আমি ভ্রমণ করতে পছন্দ করি। তাহলে আমাদের মূল বিষয়টা হচ্ছে আমরা যদি সেন্টেন্স স্ট্রাকচারটা জানি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা অবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, এই বিষয়টা যদি আমরা জানি, সাথে ভার্ব কনজুগেশন করতে জানলে, প্রোনোমেন গুলো জানলে, নমিনেটিভ প্রোনোমেন গুলো জানলে আমরা খুব সহজেই আউটসাইডার যেটা আছে সেটা তৈরি করতে পারবো। সাথে হচ্ছে আমাদের কিছু ওয়ার্ড জানা থাকতে হবে। শুরু থেকেই আমাদের ওয়ার্ডগুলো পড়ে নিতে হবে, ভোকাব, এর কোনো বিকল্প নেই। যেহেতু আপনি ভাষা শিখতে এসেছেন, ভাষা শিখায় ভোকাবের কোনো বিকল্প নেই, প্রচুর ভোকাব শিখতে হবে। আমরা ইউটিউবের ক্লাসগুলো যেহেতু বড় হয়ে যায়, সেই কারণে চেষ্টা করি যে যথাসম্ভব কম দেখানোর জন্য, বা হচ্ছে মানে মূল টপিকটা দেখানোর জন্য। মূল টপিকটা দেখানোর পরে, যেমন আমরা যে আমাদের ক্লাসে প্রতি ক্লাসে বাসায় পড়ার জন্য ভোকাব দিয়ে রাখি এবং হচ্ছে ক্লাস শেষে সেগুলো পড়া নেই, সেই বিষয়গুলো হয়তো আপনারা ইউটিউবে দেখতে পারবেন না। এটার কারণ হচ্ছে আমরা ইউটিউবের ক্লাসগুলো যত ছোট করে রেকর্ড করা যায় এবং সর্বোচ্চ বোঝানো যায় অল্প সময়ের ভিতরে, সেই চেষ্টাটা করে থাকি, ঠিক আছে। তবে হ্যাঁ, এই ভোকাবের সুবিধা প্লাস হচ্ছে অন্যান্য সুবিধা, এগুলো হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচের স্টুডেন্টরা অবশ্যই পেয়ে থাকে। তাহলে আমি যেটি নিয়ে কথা বলতেছিলাম যে হচ্ছে আমাদের ভোকাব শিখতে হবে, A1 লেভেলের যে ভার্বগুলো আছে ধীরে ধীরে এই ভার্বগুলোকে হচ্ছে আয়ত্তে নিয়ে নিতে হবে। তাহলে আমরা খুব সহজেই আশা করি A1টা পাড়ি দিতে পারবো। আর হ্যাঁ, ভোকাবের কোনো বিকল্প নেই, যারা ইউটিউবে দেখেন তারাও দৈনিক চেষ্টা করবেন ভোকাব শেখার জন্য। আপু, এখন জি ভাইয়া। এই যে ভার্ব কনজুগেশন এবং হচ্ছে ভার্ব ইরেগুলার ভার্ব কনজুগেশন, যেটা নিয়ে আমি বলছি যে সম্পূর্ণ আলাদা একটা ক্লাস করানো হবে। তারপরে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার আউটসাইডার যেটা আছে, মানে হচ্ছে একদম প্রাইমারি লেভেলের, এগুলো নিয়ে কোনো সমস্যা আছে কিনা, নাকি বুঝতে পেরেছি? না ভাইয়া, রেগুলার ভার্ব বুঝতে পারছি। ওকে, কাইন্ড প্রবলেম ইরেগুলার ভার্ব যেটা আছে সেটা হচ্ছে এখন এত বেশি টেনশন করার কিছু নেই এটা নিয়ে, কারণ আমরা এটা নিয়ে সম্পূর্ণ আলাদা একটা ক্লাস করব। কারণ এটাকে ছোট করে বুঝিয়ে দেওয়ার টপিক বলে আমার কাছে মনে হয় না। আমার মনে হয় এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বোচ্চ ভাবে বোঝানোর চেষ্টা করা উচিত, ঠিক আছে। এখন আমি আপনাদের জন্য, হ্যাঁ আমি আপনাদের জন্য হচ্ছে 50টা ভার্ব রেখেছি, মানে হচ্ছে এখানে 50টা বলতে হচ্ছে প্রায় 54-55টার মতো আছে, 50 প্লাস আছে ইম্পর্টেন্ট জার্মান ভার্ব আমি এখানে রেখেছি আপনাদের জন্য, যেখানে জাইন আর হাবেন আছে। এই দুইটা যেহেতু দেখানো হয় নাই, আমি ইরেগুলার ভার্বের সাথে এই দুইটা দেখিয়ে দেব। তাহলে আপনারা এই দুইটাকে বাদ দিবেন, বাকি যেই গুলা আছে এসএন অলরেডি দেখানো হয়েছে, এটা ইরেগুলার হইলেও ইট অর্থ খাওয়া, তারপরে টানসেন টু ডান্স যেটা হচ্ছে নৃত্য করা, ওয়াশেন ওয়াশ করা, গেভেন দেওয়া, তারপর হচ্ছে লেয়ানেন শেখা, জাগেন বলা, লেজেন অর্থ পড়া, কমেন অর্থ আসা, গেহেন যাওয়া, মাখেন করা, স্টেহেন দাঁড়ানো বা দাঁড়িয়ে থাকা, জেহেন টু সি বা দেখা, ফিন্ডেন এটা অর্থ খুঁজে পাওয়া বা মনে করা। A1 আপনারা এটাকে মনে করা অর্থে দেখবেন না, সবসময় খুঁজে পাওয়া বা খোঁজা অর্থেই দেখবেন। তবে হ্যাঁ, যখনই আপনারা A2 তে যাবেন এটাকে খোঁজা অর্থে আর বেশি একটা দেখবেন না, শুধু মনে করা এরকম অর্থে আসবে, ঠিক আছে। ওকে, ব্লাইবেন অর্থ হচ্ছে টু স্টে থাকা, লিগেন এই লিগেন অর্থ শুয়ে থাকা বা কোনো কিছু একটা নির্দিষ্ট জায়গায় রাখা আছে, অলরেডি কেউ রেখেছে বা রাখা আছে এমন কিছু বোঝায় লিগেন। স্টেলেন অর্থ হচ্ছে রাখা, ঠিক আছে। নেমেন অর্থ নেওয়া, জিঙ্গেন অর্থ গান করা, ব্রিঙ্গেন অর্থ আনা, হাল্টেন ধরে রাখা, স্পিলেন খেলা করা, হাইসেন অর্থ ডাকা। দেখেন আপনাদেরকে প্রথম ক্লাসে শেখানো হয়েছিল ইস হাইসে, আমি বলেছিলাম ইস হাইসে সৌরভ, আমার নাম সৌরভ, কিন্তু জার্মানিরা এটাকে, হ্যাঁ হাইসেন শব্দের অর্থ হচ্ছে ডাকা হয় আর কি, মানে এটা যদি আমি বলি ইস হাইসে সৌরভ, আমাকে সৌরভ ডাকা হয়, কিন্তু এখানে হচ্ছে আমাদের বাংলা অর্থে যদি বলি তাহলে কি আমার নাম সৌরভ এরকম, ঠিক আছে। তার মানে হাইসেন অর্থ ডাকা, ভিজেন অর্থ জানা, এর ক্লেরেন অর্থ হচ্ছে ব্যাখ্যা করা, গেহোরেন
অর্থ স্বত্বাধিকারী, বেগিনেন অর্থ শুরু করা, এক্সপ্রেশন অর্থ কথা বলা। ওকে, এখন আপু যে বলেছিলেন সব ভার্বের শেষে কি এন হয় কিনা, বা হচ্ছে বেশিরভাগ ভার্বের ক্ষেত্রে এন হয় কিনা, এরকম দু একটা ভার্ব দেখবেন যেগুলো হচ্ছে ডিফারেন্ট আছে। তাহলে এই দু একটা ভার্ব যেগুলো আছে এগুলো কিভাবে হবে? হ্যাঁ, এইখানে হচ্ছে এটা কনজুগেট হবে ইস টয়ে ডু টয়েস্ট, ঠিক আছে? এনটা উঠে ওই নিয়মই হচ্ছে কনজুগেটটা হইতে থাকবে সে, ঠিক আছে? আর ইয়া ফর্মে জি। টুট, ঠিক আছে? ওকে। ওকে, ঠিক আছে। তারপরে গেভিনেন জয়লাভ করা, বেকমেন পাওয়া, শ্রাইবেন লেখা, আভাইটেন কাজ করা, ট্রেফেন দেখা করা, সালেন পরিশোধ করা, লেভেন অর্থ থাকা বা বসবাস করা, যেমন ইস লেভে ইন নারায়ণগঞ্জ, আমি হচ্ছে বাস করি নারায়ণগঞ্জে। এটার আরেকটা হচ্ছে সিনোনিম আছে, সেটা হচ্ছে বনেন অর্থ বসবাস করা, ঠিক আছে? লাউফেন অর্থ দৌড়ানো, ব্রাউকেন অর্থ প্রয়োজন, ফায়ার্ন অর্থ হচ্ছে উদযাপন করা, ফারেন টু ড্রাইভ ড্রাইভ করা, জুখেন অর্থ খোঁজা, লেগেন অর্থ রাখা মানে যেটা রাখতেছি আর কি, কোনো কিছু রাখা, আর লিগেন অর্থ যেটা রাখা আছে, ঠিক আছে? গ্লাউবেন অর্থ বিশ্বাস করা, শাইনেন অর্থ হচ্ছে কি সূর্য যে শাইন করে মানে সূর্যালোকিত হওয়া, এটা বাংলার সুন্দর ভাষায় যদি বলি। স্লিসেন বন্ধ করা, ফেহলেন এটা হচ্ছে মিস করা, ভুল করা বা হচ্ছে অনুপস্থিত, তিনটাই বোঝানো হয়। কেন্নেন অর্থ জানা, ফ্রাগেন অর্থ হচ্ছে প্রশ্ন করা, টু আস্ক, কাউফেন অর্থ ক্রয় করা, হেল্পেন অর্থ সাহায্য করা, হোর্ডেন অর্থ শোনা, বনেন এই যে বনেন অলরেডি চলে আসছে বসবাস করা, এটার হচ্ছে আরেকটা কি দেখেছিলাম আমরা উপরে, লেভেন, এই যে 11। লেভেন, ঠিক আছে? এইখানে আছে বনেন। ওকে, রাইজেন অর্থ ভ্রমণ করা, কখেন অর্থ রান্না করা। আচ্ছা, এখন আপনাদেরকে যে 50+ ভার্ব দেখানো হলো বা দেওয়া হলো, কেন দেওয়া হয়েছে বা কেন দেখানো হয়েছে? এগুলো দেখানো হয়েছে আপনার প্রত্যেকটা ভার্বকে অ্যাকর্ডিং টু সাবজেক্ট অনুযায়ী কনজুগেট করে গ্রুপে বাড়ির কাজ হিসাবে জমা দিবেন, ঠিক আছে? তারপরে ওয়ার্ড মিনিং ঠিক আছে। যেগুলো হচ্ছে বাড়ির কাজ দেওয়া হচ্ছে, বাড়িতে পড়তে দেওয়া হচ্ছে, সেইগুলা দিয়ে এই ভার্বগুলো ইউজ করে আউটসাগেজাস যেটা আছে যেটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটা হচ্ছে আপনারা তৈরি করবেন আর গ্রুপে জমা দিবেন। আমি হচ্ছে দেখে দেখে জানাবো কার কোথায় সমস্যা আছে বা কারটা কতটুকু সঠিক হয়েছে, ঠিক আছে? তাহলে ক্লাস আর লম্বা করব না, আমরা চেষ্টা করব যত শর্ট করা যায় ক্লাসগুলোকে, কারণ হচ্ছে ইউটিউবে ভিডিও সবাই জানি যে দীর্ঘ সময় ধরে আমরা দেখতে চাই না, আমাদের হচ্ছে সকলেরই সময়ের মূল্য আছে, সেই হিসাবে হচ্ছে আমরা যত কম সময়ে যত বেশি বোঝানো যায় সেই চেষ্টাটা করে থাকবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সকলে, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন কমেন্টে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।